জি ভালো ভাইয়া। আছেন? সালাম আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। আচ্ছা। জি আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমরা উপসর্গ, প্রকৃতি, প্রত্যয় কোনটা দিয়ে শুরু করব বলেন? তাহলে উপসর্গ দিয়ে। উপসর্গ দিয়ে। উপসর্গ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। উপসর্গের ব্যুৎপত্তিগত অর্থ কি বলেন? উপসর্গের ব্যুৎপত্তিগত অর্থ হলো অবাঞ্ছিত বিষয়। ব্যক্তিগত অর্থ হলো অবাঞ্ছিত বিষয়। ঠিক আছে। আচ্ছা, উপসর্গ শব্দটাকে যদি বিশ্লেষণ করি কি পাই? উপ যোগ সৃজ ও যোগ অ। আমরা যেমন ব্যাকরণকে বিশ্লেষণ করলে কি পাই? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। উপসর্গ শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাই? উপ সৃজ অ। এখানে উপটা হলো উপসর্গ, অটা হলো প্রত্যয়, আর সৃজটা কি বলেন তো? সৃজটা কি বলেন? ধাতু। ধাতু। সৃজটা হলো ধাতু। এখন উপসর্গ, রোগের উপসর্গ আমরা খুঁজি না? রোগের উপসর্গ খুঁজি না? তো রোগের উপসর্গ কখন দেখা যায়? রোগের আগে নাকি পরে? আগে। অবশ্যই আগে। পরে উপসর্গ দেখা দিলে তো আর লাভ নেই, ততক্ষণে তো মরেই যাবে। তো রোগের উপসর্গ যেমন রোগের আগে দেখা যায়, শব্দের উপসর্গ শব্দের আগেই দেখা যায়। আগে দেখা যায়। হ্যাঁ, তাহলে এখন তো একটা শব্দ কি, একটা শব্দ হলো বিজ্ঞান। এখন এই বিজ্ঞান শব্দে বিটা হলো উপসর্গ, তাই তো? জ্ঞান শব্দের আগে বসেছে, জ্ঞান শব্দের আগে বসলো, বসে কি বললো? বিজ্ঞান। এখন এই বিজ্ঞান শব্দে বি উপসর্গটা কি অর্থে ব্যবহার হয়েছে? বিশেষ। জ্ঞানের আগে এই বি উপসর্গটা ব্যবহার যে হলো, কি অর্থে ব্যবহার হয়েছে? বিশেষ অর্থে। বিশেষ জ্ঞান, বিজ্ঞান। এখন উপসর্গ যে বসে একটা শব্দের আগে, কেন বসে? কি কাজ তার? একটা শব্দের আগে যখন কার আগে বসে? উপসর্গ কার কার আগে বসে বলেন তো? উপসর্গ বসে, যেমন এটা হলো ধাতু, এটা হলো শব্দ। ধাতুর আগে অথবা শব্দের আগে উপসর্গ বসে।
তাহলে ধাতু বা শব্দের আগে বসে, ধাতু বা শব্দের আগে উপসর্গ বসে। আচ্ছা, ধাতু বা শব্দের আগে উপসর্গ বসে, আর ধাতু বা শব্দের পরে কি বসে? প্রত্যয়। প্রত্যয়। তো প্রত্যয়। সেই প্রত্যয়ের আলোচনা আমরা করব, পরেরটা পরে, আগেরটা আগে আলোচনা করে নি। তাহলে ধাতু বা শব্দের আগে উপসর্গ বসে, বসে কি করে? শব্দের 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 অর্থের কি করে? পরিবর্তন পরিবর্তন পরিবর্ধন পরিবর্ধন সম্প্রসারণ, সংকোচন করে, সাধন করে। ঠিক আছে? তাহলে ধাতুর আগে অথবা শব্দের আগে যা বসে, ধাতু বা শব্দের আগে যেগুলো বসে সেটা কি? সেটা হলো অব্যয় জাতীয়। কি? অব্যয় জাতীয় শব্দ, অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ। অধিকাংশ ক্ষেত্রে এগুলো হলো কি? শব্দাংশ। তাহলে ধাতু বা শব্দের আগে যে সকল অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ বসে কি করে? শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সম্প্রসারণ, সংকোচন সাধন করে, সেটাই হলো উপসর্গ। তারপরে কখনো পরিবর্তন ঘটায়, কখনো এটাকে বৃদ্ধি করে, সম্প্রসারিত করে, সংকোচন করে, তারপরে তারপরে পরিবর্ধন, পরিমার্জন, এই সমস্ত কাজ করে থাকে, সেটাই হলো উপসর্গ। তাহলে উপসর্গটা কি? এটা হলো কতগুলো অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ। উপসর্গটা কি? কতগুলো অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ। কার আগে বসে? উপসর্গ কার কার আগে বসে? ধাতু বা শব্দের আগে বসে কি করে? শব্দের, নতুন শব্দের অর্থের, নতুন শব্দের কি? শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সম্প্রসারণ, সংকোচন সাধন করে, সেটাই হলো উপসর্গ। তো উপসর্গ সম্পর্কে একটা কথা, খুবই কমন একটা কথা প্রচলিত, সেটা হলো উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থবাচকতা নেই, কিন্তু কিন্তু কি কি আছে বলেন তো? অর্থ দ্যোতকতা আছে। মানে কি কথাটার? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এই কথাটার মানে কি? অর্থবাচকতা নেই সেটা তো বুঝতেই পারছি, মানে অর্থ নেই। অর্থবাচকতা নেই মানে কি? অর্থ নাই। যেমন আমি এখানে বিজ্ঞান শব্দে এই যে বিটা যে ব্যবহার করলাম, একটা শব্দাংশ, এই বি এর কোনো অর্থ নেই, কিন্তু যখন এটার সাথে বসে, অন্য শব্দের সাথে বসে তখন সেটা একটা কি? অর্থ সৃষ্টি করে, অর্থদ্যোতকতা সৃষ্টি করে। অর্থদ্যোতকতা মানে কি? এটার সাথে নতুন একটা অর্থ ধারণ করে। ঠিক আছে? তাহলে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। ঠিক আছে? তো এই হলো উপসর্গ। তাহলে উপসর্গের সাথে প্রকৃতি প্রত্যয় পার্থক্যটা কি বলেন তো? উপসর্গের সাথে প্রকৃতি প্রত্যয় পার্থক্যটা কি? উপসর্গ আগে, প্রকৃতি প্রত্যয়টা পরে বসে। আচ্ছা, এবার আসেন উপসর্গের প্রকার ভেদ। কয় প্রকার উপসর্গ? উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো দেশি, একটা হলো সংস্কৃত, আর একটা হলো বিদেশি।
কয় প্রকার উপসর্গ? 3 প্রকার। দেশি, সংস্কৃত এবং বিদেশি, এই 3 প্রকার উপসর্গ আমরা পাই। এখন দেশি উপসর্গ, বিদেশি উপসর্গ, এখানে একটা কোশ্চেন হয় যে দেশি এবং সংস্কৃত এই দুটার মধ্যে, দেশি এবং সংস্কৃত এই দুটার মধ্যে কোশ্চেন আসে একটা, কয়টি দেশি উপসর্গ, কয়টি আর সংস্কৃত উপসর্গ কয়টি? বলেন তো কয়টি বলেন তো? দেশি উপসর্গ 21টি, সংস্কৃত বলা হয় 20। একটা হলো 20 আর একটা হলো 21। বলেন কোনটা দেশি কোনটা সংস্কৃত? দেশি হচ্ছে 21টি, 20টি। 20 আর 21 এর মধ্যে কোনটা বেশি? 21। 20 আর 21, তার মানে 21 এটা হলো বেশি, যেটা বেশি ওইটাই দেশি, হ্যাঁ নাকি? যেটা বেশি ওটাই দেশি, আর বাকি থাকলো 20টি সংস্কৃত। ওকে, এখন এই যে দেশি বিদেশি দেশি উপসর্গ যে 21টি, এই 21টি উপসর্গ কি কি? পরীক্ষায় কোশ্চেন আসবে যে কোনটি দেশি উপসর্গ, মনে আছে? অঘা, অজ, অনা, অজনা, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন। আচ্ছা, আমি এখানে যে দুটো লাইন লিখেছি, বলেন তো ম্যাচিংটা কি? কোন সাদৃশ্যের ভিত্তিতে লিখেছি বলেন? প্রথমগুলো সব অ দিয়ে, পরের গুলো আ দিয়ে। তাহলে অঘা, অজ, অনা, আ, আর, আব, আন। ইতি, উন, নি, পাতি। ইতি, উন, নি, পাতি। কদ, কু, বি, ভর। রাম, স, সা, সু, হা। এই রাম, স, সা, সু। ইতি, উন্নি, পাতি। ইতি, উন্নি, পাতি। কৎকু, বিভর। ইতি, উন্নি, পাতি, কৎকু, বিভর। রাম, স, সা, সু, হা। এই হলো, এই যে একটা বেশি আর বাকি তো সব কি আছে, মনে আছে তো? মনে আছে সবার? এগুলো মুখস্থ করে ফেলবেন, পরীক্ষা আসবে কোনটি দেশি উপসর্গ, আবার আসতে পারে কোনটি সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টি। প্র, পরা, অপ, সম, নি। প্র, পরা, অপ, সম, নি। অধি, অভি, অতি, অপি। অধি, অভি, অতি, অপি। পরি, প্রতি, নির। হ্যাঁ, অধি, অভি, অতি, অপি, পরি, প্রতি, নির। দূর, বি, সু, উত। অনু, অব, উপ, আ। প্র, পরা, অপ, সম, নি। অধি, অভি, অতি, অপি, পরি, প্রতি, নির। দূর, বি, সু, উত, অনু, অব, উপ, আ। এই হলো 20টি সংস্কৃত উপসর্গ। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে দেশি এবং সংস্কৃত উপসর্গ যে পেলাম,
এখানে দেখবেন কয়েকটা উপসর্গ মিল আছে, দেশি এবং সংস্কৃতির মধ্যে কয়েকটা উপসর্গ মিল আছে। কি কি আছে দেখেন তো। একটা হলো আ, একটা হলো আ, তারপরে হলো সু, সু, তারপরে বি, বি, নি, নি। কি হলো? আশুবিনি, আ সু বি নি। এই চারটা উপসর্গ দেশি এবং সংস্কৃতের মধ্যে কমন। দেশি বা সংস্কৃত, সংস্কৃতের আরেক নাম আমরা কি বলি? তৎসম। দেশি এবং তৎসম বা সংস্কৃতের মধ্যে কমন চারটা উপসর্গ আছে। সেটা কি? আশুবিনি, বলে না আসবানি, এই যে বলে না আসবানি, কি আসবানি, এই আস ব ন, আসবানি। ঠিক আছে। এখন আপনি দেয় না এখন আপনি কিভাবে বুঝবেন, কই আপনি কিভাবে বুঝবেন যে এটা দেশি আর এটা সংস্কৃতি বা তৎসম? বলেন। হুম, যেমন যেমন লিখলাম নিকৃষ্ট, আমি তো দুইবার তিনবার দিলাম পরে নিকৃষ্ট, নিকৃষ্ট লিখেছি। এখন এই যে নীলটা লিখেছি, দুই দিন এই পর এই নিটা কি তৎসম নাকি দেশি? বলেন। তৎসম। কিভাবে বুঝলেন? ঠিক আছে মূর্ধন্য ষ দেখি। মূর্ধন্য ষ থেকে। এক নম্বর কথা হলো যে আমি বাসায় আছি দেশি শব্দের আগে দেশি উপসর্গ, তৎসম শব্দের আগে তৎসম উপসর্গ বসবে। ঠিক আছে কি হলো কথাটা? দেশি শব্দের আগে দেশি উপসর্গ আর তৎসম শব্দের আগে তৎসম উপসর্গ বসবে। তো এখানে নিকৃষ্ট, এটা তৎসম উপসর্গ, সেটা তো আমরা জানি যে যুক্ত বর্ণ তৎসম হয়, আবার রিকার থাকলে তৎসম হয়, সংস্কৃত হয়, মূর্ধন্য স থাকলে তৎসম হয়। সুতরাং এটা তৎসম উপসর্গ, নিটা হলো তৎসম উপসর্গ। ঠিক আছে। আচ্ছা, আর একটা হলো, এই শব্দটা মুছে দিয়ে লিখে দেয়। হ্যাঁ মনে নাই কোনটা দিছিলাম এই কথা বলেন কে? ওই সময় ফোন নাম্বারটা অন্যটা ছিল, এটাও ছিল, এটা দিছি কিনা আমার নাই। এটা চালাইতাম ওই সময় দুইটা ফোন ছিল না। ভাই অপার সঙ্গে কথা বললে মিউট করে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ না এই নেই নিব দুই একদিনের মধ্যে, ওদিন ফোন দিছিলাম। কি স্যার সমস্যা? একটা আছে যে 627 63 36 27, এটা তো নিব হ্যাঁ। এটা পরিচিত না, এই 11 12 সাল থেকে ব্যবহার করি এটা। ওকে হ্যাঁ,
আপনারা কি লিখেছেন? হ্যাঁ, যেটাতে উপসর্গগুলো লিখলাম এগুলো কি লিখেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে তা লিখতে হচ্ছে না। ওকে, ওকে, তাহলে এবার আসেন বিদেশি। বিদেশি উপসর্গের মধ্যে আমরা ফার্সি পাই, আরবি পাই, আর একটা দুইটা আছে যেটা হিন্দি। তো এর মধ্যে ফার্সি, ফার্সি উপসর্গ দেখেন। আচ্ছা, আপনারা পানের বর দেখেছেন কখনো? পানের বর? পান- জি হ্যাঁ? স্যার, দেখেছি। কোথায়? রামগতি দেখেছি স্যার। হ্যাঁ, কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে আছে না? আচ্ছা, তো পান গাছগুলো বিশেষ করে গ্রীষ্মকালে তখন প্রচন্ড খরা, গাছগুলো গরমে রোদে পুড়ে যায়, তখন পানি দিতে হয়, গাছের গোড়ায় পানি দিতে হয়। তো পানি যে দিতে হয়, পানি তো ওই গাছের মানে বর যেটা পান গাছের যে যেখানে পান হয়, দুটো একটা গাছ না, পুরো অনেক জায়গা জুড়ে দুই গাছের মানে গাছগুলোর মাঝখান দিয়ে চলাচলের কোনো মতে একজন মানুষ চলাচলের একটা রাস্তা থাকে। তো পানি যে দিতে হবে, বড় কোনো কিছু দিয়ে পানি দিলে সেই পানিটা আরো নষ্ট হয়, তখন কি করা হয়, বদনা ব্যবহার করা হয়। তো এই অল্প দামের বদনা ওখানেই থাকে, ওখানেই পানি দেওয়া হয়। খুব কম দাম, খুব কম দরের বদনা ব্যবহার করা হয়। বরে পান গাছে পানি দেওয়ার জন্য যে বদনা ব্যবহার করা হয় সেটা দর কম। কথা বুঝলাম? তার মানে বরে পানি দেওয়ার জন্য যে বদনা ব্যবহার করা হয় তার দর কেমন থাকে? কম থাকে। তার মানে বরের বদনা দর কম। বরে পান গাছে পানি দেওয়ার জন্য যে বদনা ব্যবহার করা হয় সেটার দর কি কেমন দরের? নরমাল একদম, যদি 2-4 টাকায় কেনা যায় তাহলে সেটাই কম দরের, কম দামের বদনা ব্যবহার করা হয়। তাহলে বরে গাছে পানি দেওয়ার জন্য যে বদনা ব্যবহার করা হয় সেই বদনার দর কেমন? কম। তাহলে বলেন বরের বদনা দর কম। কি বললাম? বরের বদনা দর কম। এখানে এই যে বর, বদনা, দর কম, এটা হলো ফার্সি উপসর্গ। এগুলো ঠিক আছে। বর ফার্সি উপসর্গ, বদ ফার্সি উপসর্গ। বর দিয়ে একটা শব্দ বলেন তো, বর দিয়ে একটা শব্দ বলেন। বরবাদ বলে না, বরবাদ। বদ দিয়ে একটা শব্দ বলেন। বদমেজাজ। বদদোয়া। বদদোয়া, বদনাম। না দিয়ে একটা বলেন। নামঞ্জুর, নারাজ। দর দিয়ে একটা বলেন, দর দিয়ে বলেন। দরকার, দরকাটা, দরকার। দরকার, দর কষাকষি। হ্যাঁ, কম দিয়ে একটা বলেন, কম দিয়ে বলেন। কমবক্ত। হ্যাঁ, কম্বাক। হ্যাঁ। তো এইগুলো ফার্সি উপসর্গ। আরো কিছু আছে, সেটা হলো একটা বাক্য লিখি। নিমবাবুর কারখানায়, নিমবাবুর কারখানায় ফি বছর বকলম বেকাররা কি করে? ঘুরঘুর করে। বকলম বেকাররা
গুড়গুড় করে। কি হলো? নিমবাবুর কারখানায় ফি বছর বকলম বেকাররা ঘুরঘুর করে। এই গল্পটার মধ্যে ফার্সি উপসর্গ আছে কিছু, কি কি বলেন তো? হুম নিম, হুম নিম, তারপরে কার, ফি, ব, বে। কি কি? নিম, কার, ফি, ব, বে, এগুলো ফার্সি উপসর্গ। তাহলে পেলাম বরের বদনা দর কম আর নিম, কার, ফি, ব, বে। নিমবাবুর কারখানায় ফি বছর বকলম বেকাররা গুড়গুড় করে। এই নিম, কার, ফি, ব, বে এগুলো হলো বিদেশি উপসর্গ এবং ফার্সি উপসর্গ। বিদেশির মধ্যে এগুলো ফার্সি। ঠিক আছে? কিছু আছে আরবি উপসর্গ। ক্ষয়ের গড় বাজে আম খাস লা। ক্ষয়ের গড় বাজে আম খাসলা। গড়টা তো বোঝা যায় না। ক্ষয়ের গড় বাজে আম খাসলা। তো এখানে উপসর্গ কি কি আছে আরবি? একটা হলো ক্ষয়ের গড় বাজে আম খাসলা। ক্ষয়ের দিয়ে একটা শব্দ বলেন, ক্ষয়ের দিয়ে বলেন। হাসমহল। ক্ষয়ের, না না, ক্ষয়ের ক্ষয়ের খয়ের খা খাইখা ক্ষয়ের খা। হ্যাঁ। গড়, গড় হাজির, গড় মিল। গড় হাজির। গরমিল বাজে, বাজে কথা বাজে কথা বাজে লোক, বাজে কথা, বাজে কাজ, তাই না? তারপরে আম, আম আম জনতা, আম মুক্তার আম না, আমরা না, যেমন আম, আম জনতা, আম পাবলিক, আম দরবার বলা আম যায়। দরবার আম দরবার। আম দরবার। খাস, খাসমহল হাসমহল। খাস মহল, খাস কামরা, তাই না? লা, লাওয়ারিশ লাওয়ারিশ, লাপাত্তা। 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 এই। তো এই এগুলো উপসর্গগুলো আপনাদের শিখে রাখতে হবে। আর এখান থেকে যেমন বললাম কোশ্চেন হতে পারে যে কোন ধরনের উপসর্গ। আরেকটা হলো এই যে উপসর্গ দিয়ে যে শব্দ তৈরি হচ্ছে, লাপাত্তা, লাপাত্তা শব্দে লা উপসর্গটি কি অর্থে ব্যবহার হয়েছে? কথা বুঝলাম? জি কি অর্থে ব্যবহার হয়েছে? ক্ষয়ের খা, ক্ষয়ের খা শব্দে ক্ষয়ের শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে? তো এখানে যতগুলো উপসর্গ আছে, এক একটা উপসর্গ দিয়ে দেখবেন অনেক অনেক শব্দ আছে। এই শব্দগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, গড় হাজির শব্দে গড় উপসর্গ কি অর্থে ব্যবহার হয়েছে? যে কোনো বই শীট আপনাদের কাছে যা আছে সেটা একদম দেখবেন ধারাবাহিকভাবে এক একটা উপসর্গ দিয়ে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, শব্দ তৈরি করা হয়েছে এবং কোন শব্দ সেই উপসর্গে কি অর্থে ব্যবহার হয়েছে সেটা উল্লেখ আছে। ঠিক আছে? এই গেল উপসর্গ। এবার আমরা যাব প্রত্যয়। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তার অনুসর্গ একটু যদি বুঝায় বলতেন, অনুসর্গটা কাকে বলে? অনুসর্গ, হ্যাঁ, অনুসর্গ অনুসর্গ আসলে অব্যয়। অনুসর্গটা কি? অব্যয়। হলো অব্যয় পদ। অব্যয় পদ হলো যার কোনো পরিবর্তন হয় না, যার নিজের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। অব্যয় মানে কি? যার ব্যয় হয় না। ব্যয় মানে কি? পরিবর্তন। যার কোনো পরিবর্তন হয় না। যেমন আমি যদি বলি কর, এই কর ধাতুটাকে আমি পরিবর্তন করতে পারবো কি হিসাবে? যেমন করি, করেছিলাম, করব, ক্রিয়ার কাল অনুযায়ী এটাকে আমি পরিবর্তন করতে পারলাম।
আবার আবার পার্সন অনুযায়ী পরিবর্তন করতে পারি। তুমি, আমি করি, তুমি করো, সে করে, পার্সন অনুযায়ী পরিবর্তন। বাট অনুসর্গ হলো এমন কতগুলো শব্দ যেগুলোর কোনো কি হয় না, পরিবর্তন হয় না, কখনো কোনো কিছুর দ্বারা পরিবর্তন হয় না। তাহলে এগুলো কি করে? অনুসর্গগুলো মূলত যে কাজটা করে সেটা হলো একটা শব্দের সাথে আরেকটা শব্দের বা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মধ্যে কি করে, সংযোগ সাধন করে থাকে। কি করে থাকে? সংযোগ সাধন করে থাকে। যদিও আবেগ শব্দ এগুলোও কি করে ব্যবহার হয়, কিংবা আমরা ওই যে অব্যয়ের মধ্যে বিভিন্ন ভাগ দেখেছিলাম আমরা, সমুচ্চয় অব্যয়, অনুকার অব্যয়, অনুসর্গ অব্যয়। তো অনুসর্গগুলো কি করে, যেমন যেমন মনে করেন দুঃখ, দুঃখ বিনা, দুঃখ বিনা সুখ লাভ, সুখ লাভ হয় কি মোহিতে। এখন দেখেন এই যে বিনা, বিনাটা হলো অনুসর্গ। এই বিনা এখানে যদি আপনি ব্যবহার না করেন তাহলে এই বাক্যটা অর্থপূর্ণ হয় না, এই বাক্যটা অর্থপূর্ণ হয় না। দুঃখ সুখ লাভ হয় কি মোহিতে, বাক্যটা মিলছে না। যেমন তোমাকে দিয়ে, তোমাকে দিয়ে এ কাজ হবে না, তোমাকে দিয়ে এই কাজ হবে না। এই দিয়ে এটা একটা অনুসর্গ, আপনি এটাকে বাদ দিলে কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হবে না। তোমাকে এই কাজ হবে না হলো, বাক্যটা মিললো? মিলল না। তো বাক্যের মধ্যে এগুলো ব্যবহার হয়, ব্যবহার হয়ে কি করে, বাক্যের একটা পদের সাথে আরেকটা পদকে সংযুক্ত করার জন্য, সম্পর্ক করার জন্য ব্যবহার হয়, এবং যাদের অনুপস্থিতিতে বাক্যটা অর্থপূর্ণ হয় না, সেটি হলো অনুসর্গ। তো এরকম কিছু অনুসর্গ আছে, এই অনুসর্গগুলো আপনারা মুখস্থ করে নেবেন, অথবা একবার দুইবার পড়লেই আপনারা আপনাদের মনে থাকবে। প্রায় 40টার মতো অনুসর্গ আছে, এগুলো শিখে নেবেন। ঠিক আছে? তবে আপনাদের যেহেতু কোশ্চেন হবে বাক্যের মধ্যে অনুসর্গ দেওয়া থাকবে, এই অনুসর্গগুলো আইডেন্টিফাই করতে হবে। তো সেই ক্ষেত্রে বুঝবেন যে যেটা কি করে সংযুক্ত করছে, সম্পর্ক করছে একটা পদের সাথে আরেকটা পদের, একটা পদের সাথে আরেকটা পদকে সম্পর্ক করে বা সম্পর্ক যুক্ত করে, এবং ওইটা না হলে বাক্যটা অর্থ বিঘ্নিত হয়। দেখবেন তোমাকে এই কাজ হবে না, হচ্ছে না। দুঃখ সুখ লাভ হয় কি মোহিতে, হচ্ছে না। তাহলে কি করে, দুঃখ এবং সুখ এই দুটো পদের মধ্যে এই বিনাটা কি করেছে, একটা যোগসূত্র সৃষ্টি করেছে। এখানে তোমাকে এর সাথে এই কাজ হবে না, এই দুটার মধ্যে একটা সংযোগ সাধন করেছে এই দিয়ে এটা। ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের যেহেতু বাক্যের মধ্যে দেওয়া থাকবে যে কোনটি অনুসর্গ, কোনটি অনুসর্গ, এই অনুসর্গগুলোই একটু চিনে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। না, আমাদের বিরতি দিয়ে দিলে ভালো হতো। জি ঠিক আছে, ইনশাআল্লাহ। মিনিট 10 মিনিট হবে? হ্যাঁ 15 মিনিট দেন। ঠিক আছে।
কত মিনিট স্যার? 15 মিনিট। এসছেন সবাই? স্যার আচ্ছা, প্রকৃতি প্রকৃতি প্রত্যয়। আচ্ছা, এগুলো প্রকৃতি প্রত্যয়টাকে অধিকাংশ ক্ষেত্রেই মুখস্থ করার প্রবণতা, মুখস্থ করে এটার উপরে এটার বেড়া পার হওয়ার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু প্রকৃতি প্রত্যয় আসলে মুখস্থের বিষয় না। অঙ্ক মুখস্থ করে মজা নেই, যেমন ব্যাকরণের প্রত্যেকটা টপিকই তাই। প্রকৃতি প্রত্যয় এটাও অঙ্কের মতো বোঝার বিষয়। বুঝলে এটা মজা, আর বুঝলে না, মানে না বুঝে এটা শিখতে গেলে এটা একটা বোঝা হয়ে দাঁড়াবে। তো এর কিছু নিয়ম কানুন আছে, এর সাথে রিলেটেড কিছু টার্ম আছে যে বিষয়গুলো বুঝতে হয়, বুঝলে এগুলো সহজ হয়ে যায়। তো প্রকৃতি প্রত্যয় বোঝার আগে আমি কতগুলো বিষয় সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। কি লিখেছি কি লিখেছি বলেন? এটা রস্বই, হ্যাঁ, আর এটা হলো খণ্ডত। তাহলে কি হলো? ইট 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 ঈদ বুঝতে হবে। প্রকৃতি প্রত্যয় বুঝতে হলে ঈদ বুঝতে হবে। গুণ বুঝতে হবে। কি বুঝতে হবে? আর একটা হলো বৃদ্ধি বুঝতে হবে। ঈদ বুঝতে হবে, গুণ বুঝতে হবে, বৃদ্ধি বুঝতে হবে। হ্যাঁ, এই তিনটা জিনিস বুঝলে প্রত্যয় হবে পানি। কি বলেন? এই তিনটা জিনিস বুঝে নিলেই প্রত্যয় পানি হয়ে যাবে। এখন জিনিসগুলো কি? ঈদ কাকে বলে কেউ বলতে পারবেন? কারো ধারণা আছে ঈদ কি জিনিস? হ্যাঁ, সংসার যোগ স্নিক কি হয় বলেন? সাংসারিক। সাংসারিক নাকি সংসার স্নিক? না, সাংসারিক নাকি সাংসারিক না বলছেন? আচ্ছা, আপনি বললেন, আমি লিখে রাখলাম সাংসারিক। কিন্তু এই সংসার যোগ স্নিক আমার দৃষ্টিতে তো হচ্ছে সংসার, আর এখানে স্নিক, সংসার স্নিক হওয়ার কথা। কিন্তু সাংসারিক কিভাবে হলো? সাংসারিক কিভাবে হলো? এই তো উঠে গেছে। দেয়ার ইজ এ কোশ্চেন, তাই তো? আচ্ছা, তার আগে বলেন এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? এই তিনটা জিনিসকে আমরা কি নামে ডাকি? এটার নাম হলো প্রকৃতি, এটার নাম হলো প্রত্যয়। আর প্রকৃতি প্রত্যয় দিয়ে যে শব্দটা তৈরি হয় ওটাকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ। প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ। ওকে, প্রকৃতি প্রত্যয় দিয়ে যে শব্দ তৈরি হয় সেটাকে আমরা কি বলি? প্রত্যয়ান্ত শব্দ। প্রত্যয়ান্ত শব্দ। এখন
এখন এই যে সংসার, তার সাথে যখন স্নিক যুক্ত হলো, সংসার স্নিক হলো না, হয়ে গেল সাংসারিক। সাংসারিকের মধ্যে সংসার কথাটা কিন্তু আছে। এই হলো স, এই হলো অনুস্বর, এই হলো সয়াকার, এই হলো র, তাই তো? সংসার কিন্তু আছে, কিন্তু এর বাইরে যা যুক্ত হলো, যেমন দন্ত স ছিল, এখানে দন্ত সয়ে আকার হয়ে গেছে। এই যে আকারটা, এই আকারটা কোথা থেকে আসলো? 2 নম্বর হলো এই যে রস্বইকার আর ক, রস্বইকার আর ক, এ দুটো কোথা থেকে আসলো? আমরা প্রথমে এটা একটু বিশ্লেষণ করি। এই স্নিককে বিশ্লেষণ করলে আমরা কি পাই বলেন তো? কি পাবো বিশ্লেষণ করলে? প্রথমে কি ভাঙবো? বর্ণ বিশ্লেষণ। মূর্ধন্য স, মূর্ধন্য স, তারপরে নিয়, না, মূর্ধন্য ন, মূর্ধন্য স, মূর্ধন্য ন, তারপরে কি রস্বইকার, রস্বইকার, তারপরে ক। ক। স্নিক এই প্রত্যয়টাকে বিশ্লেষণ করে আমরা পেলাম মূর্ধন্য স, মূর্ধন্য ন, রস্বইকার আর ক। দেখেন তো এই চারটার মধ্যে কি কি যুক্ত হয়েছে এই শব্দটাই প্রত্যয়ন্ত শব্দে? ঋষিকার, সইকার এবং হচ্ছে ক। এই হলো রস্বইকার, এই হলো ক। রস্বইকার আর ক যুক্ত হয়েছে, তাই না? কিন্তু এই মূর্ধন্য স্বর, মূর্ধন্য কোথায়? এখানে আছে? না, নাই। নাই। তাহলে কোথায় গেল? কোথায় গেল? বাদ। তাহলে একটা প্রত্যয়ে দেখা যাচ্ছে কিছু অংশ প্রকৃতির সাথে যুক্ত হয় আর কিছু অংশ বাদ যায়। প্রত্যয়ের যে অংশটুকু বাদ যায় তাকেই বলা হয় ইট। কি বললাম? প্রত্যয়ের যে অংশটুকু বাদ যায় তাকে বলা হয় ইট। কথাটা লেখেন, ইট কাকে বলে? ইট কাকে বলে লেখেন, যে প্রত্যয় যুক্ত হলে, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের যে অংশটুকু বাদ যায় তাকে বলা হয় ইট। প্রত্যয়ের যে অংশটুকু প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের যে অংশটুকু বাদ যায় তাকেই বলা হয় ইট। ঠিক আছে? তাহলে মূর্ধন্য স, মূর্ধন্য ন, এখানে ইট হয়েছে। ঠিক আছে? এবার আসেন দেখেন ইট ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ইট বুঝেছেন? ইট হলো প্রত্যয়ের ওই অংশ যেটা প্রকৃতির সাথে যুক্ত না হয়ে বাদ যায়। এখন এই যে প্রকৃতি আর এই যে প্রত্যয়, প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, মনোযোগ দিয়ে শোনেন, প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন প্রকৃতির আদিতে যে স্বর থাকে এই স্বরের কিছু পরিবর্তন হয়। কি বললাম? প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়। এখন স্বর বলতে আমরা কি বুঝবো? স্বর বলতে কি বুঝি? স্বর বলতে আমরা বুঝি স্বরবর্ণ। কয়টা? 11টি। স্বর বলতে আমরা স্বরবর্ণ বুঝবো, কিন্তু কখনো দেখা যায় স্বরবর্ণ নাই, তাদের স্বর চিহ্ন বা কার চিহ্ন বসে, ওটাও স্বর। স্বর চিহ্ন বা কার চিহ্ন কয়টা? 10টা। এই 10টা স্বর চিহ্ন যে কোনোটা থাকলে আমরা বুঝবো এটা স্বর।
স্বরবর্ণ দেখা যাচ্ছে না, স্বরচিহ্ন দেখা যাচ্ছে না, তারপরেও তাদের সাথে স্বর থাকে, সেটা কোনটা বলেন তো? ও স্বরবর্ণ, হ্যাঁ, অ, এটা হলো অ, অস্বর। এই অস্বরটাকে আমরা দেখতে পাই না। ব্যঞ্জনের সাথে এই অস্বরটা কি হয়ে থাকে? বিলীন হয়ে থাকে, লীন হয়ে থাকে। এই জন্য এই অটাকে বলা হয় নীলিন বর্ণ। কি বলা হয় বলেন? অটাকে কি বলা হয়? নীলিন বর্ণ। অ যে কোনো ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে। তো ওই অ যে কোনো ব্যঞ্জন দেখলে আমরা বুঝবো তারপরেও তার সাথে স্বর আছে, সেটা হলো অস্বর। ঠিক আছে? তাহলে স্বর বলতে স্বরবর্ণ বুঝবো, স্বর বলতে স্বরচিহ্ন বুঝবো, স্বর বলতে অস্বর বুঝবো, যেটা অদৃশ্য হয়ে ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে। যে কথাটা আবার বলছিলাম শুনেন, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনকেই বলা হয় গুণ বা বৃদ্ধি। কথাটা লেখেন, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়। কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনকেই বলা হয় গুণ বা বৃদ্ধি। এই পরিবর্তনকে বলা হয় গুণ বা বৃদ্ধি। তাহলে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তনকে বলা হয় গুণ বা বৃদ্ধি। তবে যে কোনো পরিবর্তনকে গুণ আর যে কোনো পরিবর্তনকে বৃদ্ধি বলা হয় না। কিছু পরিবর্তনকে গুণ আর কিছু পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়। ঠিক আছে? যে কোনো পরিবর্তনকে গুণ বা যে কোনো পরিবর্তনকে বৃদ্ধি বলা যায় না। কিছু পরিবর্তনকে গুণ আর কিছু পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়। এখন কোনগুলোকে গুণ আর কোনগুলোকে বৃদ্ধি বলবো, এবার আমরা দেখি। হয়েছে? দেখা হয়েছে? যে কোনো পরিবর্তনকে গুণ বা যে কোনো পরিবর্তনকে বৃদ্ধি বলা যায় না। কিছু পরিবর্তনকে গুণ আর কিছু পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়। প্রথমে আসেন গুণের পরিবর্তন।
কি হলো? রস্বই বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার থাকলে তার পরিবর্তে হবে এ বা একার। রস্বউ বা রস্বকার, দীর্ঘউ বা দীর্ঘকার থাকলে তার পরিবর্তে হবে ও বা ওকার। রিকার থাকলে হবে অর বা রেপ। রিকার থাকলে হবে অর বা রেপ। আমরা উদাহরণ দেখব। লিখ যোগ আ, নি যোগ তা, দেখেন লিখ যোগ আ, লিখ যোগ আ, এখানে আদিতে আছে লি, তার পরিবর্তে হবে লে, খ তার সাথে আ লেখা। নি যোগ সরি, নি যোগ তা আছে, নি হয়ে যাবে নে, নেতা। বুঝতে পারছি? আদিতে যদি রস্বইকার বা দীর্ঘইকার থাকে তার পরিবর্তে একার হবে। আদিতে যদি রস্ব বা দীর্ঘকার থাকে তার পরিবর্তে ও বা ওকার হবে। শুন যোগ আ, শোনা আছে সু হয়ে যাবে শো না। ধু যোগ আ, আছে ধু হয়ে যাবে ধু। বানানগত কারণে চন্দ্রবিন্দু হলো এবং আ না হয়ে অন্তস্থ আ হলো। ক্রি যোগ অঙ্ক তব্য, উৎপত্তি রিকার থাকলে রেফ হবে। রিকার থাকলে কি হবে? তার এখানে চন্দ্রবিন্দু কিভাবে আসছে বলছেন? এটা বানানের কারণে। এমনি নরমালি আসে কি, এখানে ধু থেকে ধো হলো, আসে কোনটা? ধু থেকে ধো, ধু থেকে আসে ধো, তারপরে স্বরে আ, ও, এটা আসে তাই না? দয়কারে ধো, স্বরে আ। তো এটা এটা বানানগত ত্রুটি দেখা দেয়। এই বানান হয় না, এই বানানের অর্থ হয় না। এই জন্য অন্ত মানে স্বরে আ না হয়ে অন্তস্থ আকার হলো আর চন্দ্রবিন্দু আসলো। ঠিক আছে, বুঝলাম? জি স্যার। জি স্যার। তাহলে গুণের পরিবর্তনটা হলো রস্বইকার দীর্ঘইকার থাকলে একার, রস্ব উকার দীর্ঘ উকার থাকলে ওকার, আর রিকার থাকলে রেফ। এই হলো গুণের পরিবর্তন। ঠিক আছে, এবার আসেন বৃদ্ধির পরিবর্তন। দেখেন রস্বই বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, এইগুলো আমরা গুণের ক্ষেত্রে দেখেছি। যার সাথে প্রত্যয়, এর সাথে যদি প্রত্যয় যুক্ত হতো, প্রত্যয় যদি যুক্ত হতো তাহলে কি হতো? এ, এ বা একার, তাই তো? এ বা একার, এটা ছিল গুণের ক্ষেত্রে। বৃদ্ধিতে আমরা যেটা দেখবো, এই এ আর একারকে এই পাশে আনবো, আর এ কে বানাবো ওই, একারকে বানাবো ওইকার। মানে গুণের ক্ষেত্রে রস্বইকার দীর্ঘইকার থাকলে একার, আর বৃদ্ধিতে রস্বইকার দীর্ঘইকার একার থাকলে ওইকার হয়ে যাবে, বা বর্ণ থাকলে বর্ণ হয়ে যাবে।
রস্য উ বা রস্য উকার, দীর্ঘ উ বা দীর্ঘ উকার, ও বা ওকার থাকলে কি হবে? ও বা ঔকার। ঔকার। যদি রিকার থাকে আদিতে, তার সাথে যদি প্রত্যয় যুক্ত হয়, রিকার থাকলে হবে কি? আর। আর যদি অকার থাকে, অকার মানে কি? অ, অন্য কার ছাড়া শুধু অ থাকে, তার সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হবে? আ বা আকার, আ বা আকার। তাহলে বৃদ্ধিতে কি দেখতে পাচ্ছি? রস্বইকার দীর্ঘইকার, একার থাকলে ঐকার, রস্বকার দীর্ঘকার, ওকার থাকলে ওকার, রিকার থাকলে আর, আর অকার থাকলে আকার। দেখেন উদাহরণ দেখি। ইতিহাস যোগ স্নিক কিভাবে বলেন? ঐতিহাসিক। কিভাবে? ঐতিহাসিক। ঐতিহাসিক। কিভাবে বলেন? ঐতিহাসিক। কি আছে? যেহেতু আদিতে কি আছে? রস্বই আছে, রস্বই। এখানে বর্ণ থাকলে এখানে বর্ণের পরিবর্তন, যদি বর্ণ থাকে এখানে বর্ণের পরিবর্তন, আর আর এখানে যদি কার থাকে এখানে কারের পরিবর্তন, বর্ণ থাকলে বর্ণের পরিবর্তন, কার থাকলে কারের পরিবর্তন। এখানে রস্ব ই আছে, বর্ণ আছে, তাই এখানে বর্ণ হয়ে গেল ওই। ঠিক আছে, বর্ণ হয়ে গেল কি? ওই। তাহলে এ থেকে হবে ওই, তি হাস, তার সাথে এটা বাদ যাচ্ছে না, এইটার এটা থাকছে না, ই আর ক থাকছে, ই যুক্ত করলেন। দেখেন বুঝেছেন কিনা? বুঝেছেন? নীতি যোগ স্নিক নৈতিক। নৈতিক। আসলে হয়ে যাবে নই, নৈতিক। এক যোগ স্নিক কি হবে? ঐকিক। ঐকিক। এক থেকে ওই, ওই ক তার সাথে ইক, ঐকিক। ঠিক আছে? পুরাণ যোগ স্নিক কি হবে? পৌরাণিক। পৌরাণিক। পু থেকে পৌ, পু থেকে পৌ, রান তার সাথে স্নিকের ইক, পৌরাণিক। ভূত যোগ স্নিক ভৌতিক। ভূ থেকে বউ, ভূ থেকে বউ তো তার সাথে ইক, ভৌতিক। যোগ যোগ স্নিক যৌগিক। যৌগিক, যো আছে যৌ হয়ে যাবে, যৌগিক। ঠিক আছে? ক্রি যোগ নক, ক্রি যোগ নক কি হবে? কারক।
কারক কিভাবে বলেন? আর রিকার পরিবর্তে আর রিকারের পরিবর্তে আর হবে। রিকারের পরিবর্তে আর, তাহলে ক আছে তার সাথে আর, কার, কর সাথে আর যুক্ত হলো, কার হলো, তারপরে এরপরে কি? কারক। এখানে তো নক আছে, নক থাকলে কার নক হবে না? বলেন। ওর সাথে ও আছে, ও যোগ হবে কারক। মূর্ধন্য, এখানে মূর্ধন্য অন্য আছে, এখানে ক আছে, ক্রির পরিবর্তে আপনি কার দিলেন, হলো, বুঝলাম, রিকার থাকলে আর হবে, দিলেন। কিন্তু এখানে নক আছে, নকটা কি করবেন? নক কি পুরাটা যুক্ত হবে নাকি কিছু যুক্ত হবে, কিছু বাদ যাবে? কিছু যুক্ত হবে, কিছু বাদ যাবে স্যার। কোনটা বাদ যাবে? বাদ না বাদ যাবে। মূর্ধন্য ন বাদ যাবে, বাকি আছে ক, এই কটা এখানে বসে যাবে, এই হলো কারক। স্যার এটা বাদ গেছে কেন? ইট, ওই যে বললাম না, ইট, ইট ভুলে গেলেন? ও এই যে ইট কি, প্রত্যয়ের যে অংশটুকু বাদ যায় তাকে বলে ইট। এটা আমাদের জানার বিষয়, এটা আমাদের জানার বিষয়, কোন প্রত্যয়ের কতটুকু যুক্ত হয়, কতটুকু বাদ যায়, এটাই হলো ফর্মুলা। এটাই ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো ফর্মুলা। এই ফর্মুলায় ফেলে আপনি অঙ্ক করবেন। এন্ড এটা কিভাবে হলো, সেই কিভাবে হলো, এটার উত্তর খুঁজতে গেলে আরো অনেক দূর যেতে হবে। বাট আমরা ফর্মুলাগুলো কি শিখে নিই, মুখস্থ করে নিই, যে এই ফর্মুলা অনুযায়ী এই অঙ্ক করতে হবে। একটা অঙ্ককে ফর্মুলায় ফেলে তারপরে করি। তো প্রত্যয়ের ক্ষেত্রে এগুলো হলো কি ফর্মুলা, ইট ফর্মুলা, গুণ ফর্মুলা। পার্থিব, এটা একটু করে দেন, পার্থিব। হ্যাঁ আসছি, সেখানে আসবো, মনে রাখেন। আচ্ছা স্যার, এখন কোন শব্দগুলা থেকে কোনটা বাদ যাবে আর কোনটা রাখবো, এটা কিভাবে বুঝবো? এটা বুঝতে হবে। যেমন দেখেন, স্ন একটা প্রত্যয়, স্নিক একটা প্রত্যয়, স্ন একটা প্রত্যয়, স্নেহ একটা প্রত্যয়, স্নেহ একটা প্রত্যয়। কথা বুঝতে পারছেন? এগুলো এক একটা প্রত্যয়। আর এই প্রত্যেকটা প্রত্যয়ে এই মূর্ধন্য স মূর্ধন্য ন এটা বাদ যাবে। তাহলে এখানে যদি পুরোটাই বাদ যায় কি থাকবে? মূর্ধন্য স মূর্ধন্য স মূর্ধন্য পুরোটাই বাদ গেল প্রত্যয়, তাহলে কি থাকবে? একটা অ থাকে। এখানে মূর্ধন্য স মূর্ধন্য বাদ গেল, কি যুক্ত হবে? এক ই আর ক। এখানে জ, জফলা, জ, জ, জ। এখানে ওয়া দুস্ত একার, এ, একার আর অন্তস্থ। আর এখানে দীর্ঘিকর দীর্ঘই অন্তস্থ। দীর্ঘ দুস্ত। ঠিক আছে, এগুলো আমাদের মুখস্থের বিষয়। এগুলো কি করতে হবে? টিএম, টিএম মানে টানা মুখস্থ। এগুলো কি করতে হবে? যে স্ন প্রত্যয়ের অ, স্ন প্রত্যয়ের অ থাকে, স্নিক প্রত্যয়ের রস্বই ক থাকে, ইক থাকে, স্নেহ প্রত্যয়ের জফলা অন্তস্থ জ থাকে, স্নেহ প্রত্যয়ের এও থাকে, স্নেহ প্রত্যয়ের ইও থাকে। এগুলো হলো আমাদের বোঝার বিষয়, জানার বিষয়। এখন যেমন মনে করেন আপনি বলছেন কি পার্থিব, তাই তো? এখন এটা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে যে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে, এখানে কাজ দুটো। কাজ কয়টা? একটা কাজ হলো গুণে ইয়ার ইতের কাজ। ইতের কাজটা কি? প্রত্যয় যা আছে সেখান থেকে কিছু বাদ যায়।
আর গুণ বৃদ্ধির কাজ, গুণ বা বৃদ্ধির কাজ কি? কিছু বাদ যাবে, কিছু থাকবে। আদিতে, প্রকৃতির আদিতে যে স্বর থাকবে তার পরিবর্তন হবে, প্রকৃতির আদিতে যে স্বর থাকবে তার পরিবর্তন হবে। তো আমরা এই ঈদ গুণ বৃদ্ধি তিনটে এখানে অ্যাপ্লাই করব। দেখেন প্রথমে আমরা কোন দিক থেকে শুরু করব? এখানে আপনি ঈদ দিয়ে শুরু করবেন আগে, যেটা যোগ চিহ্নের পরে। এখন শব্দের মধ্যে শব্দের শেষে যদি ব থাকে, কি থাকে? শব্দের শেষে যদি ব থাকে তাহলে প্রত্যয়, এই প্রত্যয়টা যুক্ত হয়, এই প্রত্যয়টা যুক্ত হয়, এবং এবং ওই বয়ের শব্দের শেষে যদি ব থাকে তাহলে কখন ব হয়? যদি প্রকৃতি শেষে রস্যকার থাকে। কি থাকে? নিয়ম যেটা সেটা খেয়াল করেন, প্রকৃতির শেষে যদি রস্যকার থাকে তার পরিবর্তে কি হয়? ব হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, প্রথমে জটিলটা আপনাকে শেখাতে গেলে আপনি ভরকে যাবেন, বুঝতে হবে। আচ্ছা, এখানে আমাদের কি লাস্টে যেটা আমরা কি পেলাম? যদি অকার থাকে তাহলে আকার হয়। কি হয়? অকার থাকলে আকার হয়। এখন আকার যে এখানে হয়েছে, তাহলে আমাকে এখানে অ দিতে হবে, প দিতে হবে, প থেকে পা হবে, তাই তো? এখন দেখেন এই রেপটা কার বলেন তো? রেপটা কার? থয়ের উপরে রেপ থাকলে রেপটা কিন্তু থয়ের না, আমরা এটা আগে শিখেছি সন্ধির সময়, তাই না? এটা পয়ের। তো পয়ের রেপ, এই রেপটা কি হবে? যদি শেষে থাকে রেপ তাহলে ওইটা জ হয়ে যায়, আর যদি মাঝে থাকে এটা আগের। এটা হলো রেপ। রিকার থাকলে আর হয় না, পার বললে কি আর হচ্ছে না? আর কখন হয়? যখন রিকার থাকে। ঠিক আছে? যখন রিকার থাকে তার পরিবর্তে আর হয়। আমরা এটা তো শিখলাম না, দেখাই। এই যে রিকার থাকলে আর হয় না, রিকার থাকলে আর হয়। তো যখন আমরা আর দেখব তখন এটার পরিবর্তে রিকার লিখব। তাহলে দেখেন এখানে যেহেতু আর দেখতে পাচ্ছি, পার বললে আর আসে, তার মানে এখানে রিকার, পয় রিকার দিলাম। তারপরে কি? থয় রস্যইকার আছে, দিলাম, থয় রস্যইকার দিলাম। এখন দেখেন এই যে রস্যকার বললাম, কি রস্যকার কি বললাম? কখন হয়? যদি শব্দের শেষে রস্যকার থাকলে তার পরিবর্তে ব হয়। প্রকৃতি শেষে রস্যকার থাকলে তার পরিবর্তে ব হয়। কিন্তু এখানে দেখেন, আমি যদি এইভাবে লিখি, প্রকৃতিটা কি হয়েছে? না। আমাদের মনে রাখতে হবে প্রকৃতি যেটা, এই প্রকৃতিটা হবে হয় ধাতু অথবা এটা একটা শব্দ হবে। প্রকৃতিটা কি হবে বলেন? একটা শব্দ হবে অথবা একটা ধাতু হবে। তো এখানে পৃথি আবার রস্যকার, এটা শব্দ হয় নাই, ধাতু হয় নাই, হয়েছে? আমি পৃথি লিখেছি, তারপরে রস্যকার কি আর একা একা বসে? রস্যকার একা একা বসে না। এখানে অবশ্যই একটা শব্দ হতে হবে, অর্থপূর্ণ একটা শব্দ হতে হবে। আর যেহেতু পার্থিব মানে পৃথিবীর বিষয় আদি মনে হচ্ছে, তো সেক্ষেত্রে এটা কোনো ধাতু হবে না, অবশ্যই কি হবে বলেন? শব্দ। এটা একটা শব্দ হবে, হ্যাঁ, অর্থপূর্ণ একটা শব্দ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথি আছে, কিন্তু রস্যকার দিলে কোনো অর্থই হয় না।
তাহলে শব্দটা কি হতে পারে? পৃথিবী। ব পৃথিবী। পৃথিবী, হ্যাঁ, এই শব্দটা পৃথিবী যদি হয় তাহলে শব্দটা অর্থপূর্ণ হবে। তাহলে পৃথি, এখানে রস্যকার আছে কিন্তু রস্যকার দিলে অর্থপূর্ণ হয় না। তাহলে আমাকে কি করতে হবে? বটা রাখলাম, বটা রাখলাম, কিন্তু পৃথিবী বললেও হয় না, শব্দটা পৃথিবী হবে। এইভাবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে নিয়ম অনুসারে শব্দটা তৈরি হচ্ছে না, নিয়ম অনুসারে শব্দটা তৈরি হচ্ছে না, তখন আমাদের নিয়মের বাইরে গিয়ে এটা একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। যেমন আরেকটা দেখেন, আরেকটা যেমন দেখেন, আগ্নেয়। আগ্নেয় বলেন তো, এটাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেন, কি হবে? অগ্নি প্লাস এও। এই যে আমরা দেখতে পাচ্ছি এ আর ও, এও, এই যে এই প্রত্যয়টা, এই প্রত্যয়টা স্নেহ থেকে এও হয়, স্নেহ থেকে শেষে এও হয়। এও। তাহলে এখানে প্রত্যয়টা কি? প্রত্যয়টা হলো স্নেহ, তাই তো? স্নেহ প্রত্যয়ের মূর্ধন্য সমূর্ধন্য ইত হয়ে এ আর অন্তস্থ যুক্ত হয়েছে। তাহলে এ আর অন্তস্থ দিলাম, বাকি থাকলো কি? এখানে কি আছে? অগ্নি। আ। আ। অগ্নি। আ কখন হয়? আ কখন হয়? অ থেকে আ হয়, জি। স্বরে ছিল সেখান থেকে আ হয়ে গেছে। তাহলে এখানে আকে আমি অ বানাবো, আকে অ বানাবো, বানালাম, বাকি থাকলো কি বলেন? নে। গয়া- অগ্নি। গয়ের সাথে দন্তন্য, গয়ের সাথে দন্তন্য। এখন কি হলো? আমি এটাকে বিশ্লেষণ করে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে যা পেলাম সেটা কি? অগ্নযোগ স্নেহ। আচ্ছা দেখেন তো শব্দটা কি অর্থপূর্ণ হয়েছে? না। আগ্নেয় মানে আগুনের ব্যাপার স্যাপার, আগুনের সাথে অগ্নের কোনো সম্পর্ক নাই, আছে? না। আগুনের সাথে অগ্নের কোন সম্পর্ক আছে? সব সম্পর্ক নাই। তাহলে এটাকে এটার সাথে সম্পর্কযুক্ত একটা অবশ্যই শব্দ হবে, সেই শব্দটা কি হবে? অগ্নি। অগ্নি। অগ্নি দিলে, অগ্নি শব্দটা লিখলে এবার শব্দটা ঠিক আছে, এবার ঠিক হয়েছে যে অগ্নিযোগ স্নেহ। আরেকটা দেখেন, আরেকটা দেখেন, ভাগ্নেয়। এটা বলেন তো কি হবে? ভগ্নি যোগ এও। এখানে, এখানেও প্রত্যয়টা হলো এও, মানে স্নেহ। এখানে ভা থেকে ভ হলো, আর এখানে গয়ের সাথে দন্তন্য, ভগ্ন। আমরা কিন্তু এটার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে এটাই পাচ্ছি, ভগ্ন যোগ স্নেহ। কিন্তু ভাগ্নের সাথে ভগ্নর কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। এখানে এটার সাথে সম্পর্কযুক্ত একটা অর্থপূর্ণ শব্দ হতে হবে। তাহলে ভাগ্নেয় কাকে বলে? বোনের ভগ্নির ছেলে, তাই না? তাহলে এখানে, এখানে ভগ্ন না হয় তাহলে শব্দটা কি হবে? ভগ। ভগ্নি। ঠিক আছে, এবার হয়েছে। তো এই কারণে আপনি প্রথমে কঠিনটা ধরে ফেলেছেন। কঠিন মানে কি? এটা কিছু কিছু এরকম নিয়ম আছে যেখানে, নিয়ম কি আমাদের মাথায় রাখতে হবে যে এটা অবশ্যই একটা ধাতু হবে অথবা একটা শব্দ হবে। যদি প্রকৃতি প্রকৃতি নির্ণয় করার পরে যদি দেখা যায় যে বিশ্লেষণ করে এটা অর্থপূর্ণ শব্দ হচ্ছে না, বা মানে এটার সাথে প্রত্যয়ন্ত শব্দের সাথে মূল যে শব্দ, প্রকৃতির যে শব্দ, সেটার কোনো মিল পাচ্ছি না, তখন প্রয়োজন আমাদেরকে চেঞ্জ করতে হয় কিছু কিছু। তো পার্থিবর ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেলাম যে পা আছে, প হবে, তারপরে এখানে কি হলো? রেপটা গেল, রেপটা যে গেল, রেপটা, রেপটা কি হবে? আর, আর থাকলে রেপ হয়, তাহলে রেপের পরিবর্তে আমি রিকার দিলাম, দিলাম, তাহলে থয়ের উপরে রস্বইকার দিলাম। এরপরে আমাদের বাকি থাকলো কি? ব। শুধু ব যদি আমি এখানে লিখি তাও হবে না, পৃথিব, সেটাও হবে না। কি হতে হবে? যদি প্রকৃতি শেষে রস্যকার থাকে তার পরিবর্তে ব হয়, কিন্তু এখানে রস্যকার থাকলেও হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটাকে অর্থপূর্ণ শব্দ বানানোর জন্য কি করতে হবে? পৃথিবী শব্দটা লিখতে হবে। আচ্ছা আরেকটা দেখেন, প্রকৃতি শেষে
মানে শব্দের শেষে যদি ব থাকে তার পরিবর্তে যে রস্যকার হয়, যেমন দেখেন মানব। এবার বলেন তো এটা কি হবে? এখানে মা আছে, হুম তাহলে ম হবে, দন্ত ন। শব্দের শেষে ব আছে না? শব্দের শেষে ব আছে না? জি স্যার। ব থাকলে কি হয়? প্রকৃতির শেষে রস্যকার হয়, অর্থাৎ প্রকৃতির শেষে যদি রস্যকার থাকে তখন সেটা ব হয়ে যায়। তো এখানে এই ব এর পরিবর্তে আমি কি দিব? একটা রস্যকার দিয়ে দিব। এই রস্যকার দিয়ে দিলাম। তাহলে মা থেকে ম হলো, দন্ত ন দিলাম, আর শব্দের শেষে যদি ব থাকে, হ্যাঁ, হুম তাহলে তার পরিবর্তে আমি কি করব? মনু ওটার পরিবর্তে রস্যকার দিয়ে দিব। অর্থাৎ উল্টা দিক থেকে যদি আপনি বলেন যে শব্দের শেষে যদি, প্রকৃতির শেষে যদি রস্যকার থাকে তার পরিবর্তে ব হবে। কি বললাম? হুম প্রকৃতির শেষে যদি রস্যকার থাকে তার পরিবর্তে ব হবে। তাহলে প্রত্যয়টা কি আপনার? এখানে প্রত্যয় কি? মনোযোগ প্রত্যয় না আমি মানব থেকেই কিন্তু প্রকৃতি শেষ করে ফেলেছি, মানব বিশ্লেষণ করে। কারণ একটা শব্দের মধ্যে কি থাকে? একটা শব্দের মধ্যে শব্দের মধ্যে প্রত্যয় থাকে, আবার গুণ বৃদ্ধিও থাকে, তাই না? ধাতু বা শব্দ, ধাতু বা শব্দ থাকে, আবার পরে কি থাকে? প্রত্যয় থাকে। তো আমি এখান থেকে মান, মা, এখান থেকে ম নিলাম, তাই না? বৃদ্ধির ক্ষেত্রে আকার থেকে অকার থাকলে আকার, আকার থাকলে অকার, আকার থাকলে অকার, আর অকার থাকলে আকার। তো এখানে মা ছিল, ম নিলাম, দন্ত ন লিখলাম, আর এই যে ব আছে, ব এর পরিবর্তে আমি রস্যকার দিয়ে দিলাম। তাহলে আমার প্রত্যয় কোথায়? যখন কোনো কিছু প্রত্যয় খুঁজে পাবেন না তখন প্রত্যয়টা হবে এই যে এটা, অ বা স্ন, না না স্ন বা অ। অ ক্লিয়ার? তো স্যার এখানে যে জি। ব থাকার কারণে আমরা রস্যকার আনছি, তো এটা কোথায় পাইছি? মানে এই নিয়মগুলা আর কি আছে কিনা এটা জানতে চাই। এই যে বললাম যে শব্দের প্রকৃতির শেষে যদি রস্যকার থাকে তার পরিবর্তে ব হয়। আমি আবার উল্টা দিক থেকে আমি বলি আর একটা শব্দ দেখেন, যেমন যদু। যেমন দেখেন যদু যোগ স্ন। এবার বলেন কি হবে? যাদব। মুখস্থ বলেন না, বিশ্লেষণ করে বলেন। এখানে জ আছে, জ থেকে আপনি কি বলবেন? যা। অকার থাকলে আকার বলবেন, অকার থাকলে আকার হবে। তাহলে জ থেকে যা হলো, তারপরে দ আছে, দ। এখন এই যে বললাম, এটাই বলছি যে প্রকৃতির শেষে যদি রস্যকার থাকে তার পরিবর্তে ব হয়ে যায়। প্রকৃতির শেষে যদি রস্যকার থাকে তার পরিবর্তে ব হয়ে যায়। তাহলে এই মূর্ধন্য মূর্ধন্য কি হবে বলেন? এটা বাদ যাবে। এটা পুরাটা ইট হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। আর এটার পরিবর্তে আমি অ পাচ্ছি, অ ওই ব এর সাথে অ আছে। তাহলে মাধব কি হবে বলেন? মধু যোগ মাধব মধু যোগ কৃষ্ণ। কৃষ্ণ এটা কি হবে বলেন? দনু যোগ স্ন কি হবে? দানব দানব। দানব। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? তাহলে নিয়মটা হলো প্রকৃতি শেষে যদি রস্যকার থাকে তার পরিবর্তে ব হয়। এখানে এখানে দ থেকে হবে দা, দন্ত ন, আর রস্যকারের পরিবর্তে ব। আর এটা পুরাটাই তো ইট হয়ে গেল, হলো দানব। তাহলে শিশু যোগ হ্যাঁ, শিশু। দেখেন শিশু, শিশু যোগ স্ন না না কি হবে বলেন? শৈশব কেন? কেন? ওই যে ই থাকলে ওই রস্যকার হবে। আছে রস্যইকার থাকলে ওই কার হবে। ওই হবে তারপরে তালবস্য দিলাম, তারপরে আরেকটা তালবস্য। এবার রস্যকারের পরিবর্তে ব। রস্যকার থাকলে ব শৈশব। ঠিক তাহলে আছে? এটা হয় গৌরব তারপরে গৌরব। এখানে ওই যে একটা নিয়মে না শিখলাম বয়ের নিয়মটা, এরকম কি আরো অনেকগুলো আছে না? বাকিগুলা কিভাবে? আচ্ছা, গৌরব।
আছে না, এগুলাই তো শেখার বিষয়। গৌরব, হ্যাঁ গৌরব, তাহলে এখানে কি আছে? গৌ আছে। গৌ কখন হয়? রস্যকার, রস্যকার থাকলে, দীর্ঘকার, রস্যকার থাকলে, রস্যকার দীর্ঘকার আর ওকার। ওকার থাকলে আহ, ওকার থাকলে ওকার। এখন গয়ের সাথে আমি যদি কোনটা দিব? গয়ে গয় ওকার দিব, নাকি গয় রস্যকার দিব, নাকি গয় দীর্ঘকার দিব? কোনটা দিব? ওকার ওকার। আচ্ছা, ওকার দিলে র দিলাম। আপনি যদি বলছেন গয় ওকার দি, তাহলে গয় ওকার দিলাম যোগ র, গোর। আর রস্যকার। এখানে কি ব আছে, তাহলে বয়ের পরিবর্তে আমি কি করব? রস্যকার দিব। রস্যকার দেব। গরু, গরু থাকবে না। গৌরব, এই গরুর সাথে গৌরবের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, নেই। না স্যার, গোরের সাথে গৌরবের কোনো সম্পর্ক নাই। গরুর সাথে গুরু হবে স্যার, তাহলে ও রস্যকার হবে। এখানে আপনার শব্দ অভিজ্ঞতাই বলবে যে এটার সাথে এটার কি সম্পর্ক। এখানে গরু দিলে হবে না, এটা দিতে হবে কি? গয়ে রস্য ওকার। রস্যকার। তাহলে হ্যাঁ জি, কি গরু, জি স্যার, রস্যকার। গুড়, এখানে দেখেন গুরু যোগ গয় রস্যকার র, আর এই যে ব আছে না, তাহলে বয়ের পরিবর্তে কি করবো আমি? রস্যকার। রস্যকার। এই হলো গুরু যোগ স্ন। কৃষ্ণ। জি, ঠিক আছে? গৌরব। জি স্যার। এবার এটা বলেন শ্রবণ কি হবে? শ্রবণ, শোনো, রফল আসতেছে। শ্রবণ কি ভুলে গেছি স্যার, মনে আসতেছে না। শ্রুতগণ। হ্যাঁ, মুখস্থ না বুঝে বলছেন? বুঝে না, বলছেন? বুঝে না এটা। আচ্ছা, শ্রুতগণ। এখানে তারপর ছয়ের সাথে কি আছে? রফলা। রফলা, তাহলে রফলা, তালবর্ষ রফলা কখন হয়? রফলা হয় রি থাকলে। হুম, ওই না, এটা তো দেন নাই স্যার। এখানে বটা যে আছে, তালবর্ষের সাথে যদি রস্যকার দিই, হ্যাঁ, তালবর্ষের সাথে রস্যকার দিলে রস্যকারের পরিবর্তে ব হয় না, জি স্যার। জি। তাই না? আর আচ্ছা, রফলাই থাকে। রফলাটা পরে বলছি। রস্যকার যদি থাকে তাহলে তালবর্ষের পরিবর্তে হলো তালবর্ষ থাকলো, আর রস্যকারের পরিবর্তে হলো ব। এরপরে প্রত্যয়টা কি? ন। শুধু মূর্ধন্য ন, কোনো প্রত্যয় নয়। এখানে প্রত্যয় হলো অনট। অনট, কি? অনট। অনট প্রত্যয়ের টটা ইট হয়ে যায়, অন যুক্ত হয়। সুযোগ অন। এখানে কি সুযোগ অন বললে হয়? রফলা এখানে আছে না? রফলা থাকলে স্যার জি। শ্রু রফলা এখানে আছে, রফলা থাকবেই। থাকবে। হ্যাঁ, রফলা আছে, রফলা থাকবেই। এখানে রফলা থাকবেই, শুধু কি হলো? এই রস্যকারের পরিবর্তে ব হলো। বুঝেছেন? আর একবার তার শেষে যে অনট টয় হবে, এটা কি হবে? এটা মুখস্থ। এটা আলাদা কি? করতে। এটা টিএম, টানা মুখস্থ। যেমন আগেরটা বললাম না, যেমন ওই এখানে বললাম না, এই যে এটা এখান থেকে পুরাটা ইট হলে অ হবে, স্নিক মূর্ধন্য সমূর্ধন্য বাদ গেলে রস্বইকার আর ক হবে। এগুলো মুখস্থ না, এগুলো ফর্মুলা, এগুলো মুখস্থ। ওইরকম অনট প্রত্যয়, এই অনট প্রত্যয়ের টটা ইট হবে। যেমন কারক, নক বলেছিলাম, নক প্রত্যয়ের
মূর্ধন্যটা ইট হবে। এটা হলো মুখস্থের বিষয়। ঠিক আছে, এখন আপনি বই পড়তে গেলে এখন আর আপনাকে কনফিউশনে পড়তে হবে না, কিভাবে হলো মুখস্থ করতে হবে না, আপনি বুঝবেন এটা গুণ হয়েছে নাকি বৃদ্ধি হয়েছে, আর কোন প্রত্যয় যুক্ত হয়েছে এবং প্রত্যয়ের কোন অংশ যুক্ত হয়েছে, কোন অংশ বাদ গেছে, এটা এখন দেখলে আপনি বুঝবেন। ঠিক আছে, এই যে যেমন স্নেহ, এই যে স্নেহ, এই যে স্ন, ঠিক আছে, এগুলো দেখলে আপনি বুঝবেন। যেমন স্ন প্রত্যয় মূর্ধন্য সমূর্ধন্য বাদ গেলে জফলা থাকে বা অন্তস্থ জ থাকে। যেমন দেখেন দারিদ্র, এটা বের করেন। আকার আছে তাহলে দ হবে। হ্যাঁ, ইয়াটা কি, প্রত্যয়টা কি বলেন? এই যে জফলা, প্রত্যয়টা হলো জফলা। তাহলে জফলা কখন হয়? কোন প্রত্যয় থাকলে? এই স্ন, কৃষ্ণ প্রত্যয় থাকে। স্যার আরেকটা ক্লাস আছে। স্ন, এই স্নটা থেকে মূর্ধন্য সমূর্ধন্য ইট হয়ে যায় আর জফলা থাকে, এই জফলা যুক্ত হলো। তাহলে বাকি এখানে কি থাকলো? দা কখন হয়? দা জায়গায় দ হবে। দ থাকলে দ থেকে দা হয়, তাহলে দ, রয় রস্বইকার, তারপরে দয়ের অফলা, তাহলে দরিদ্র যোগ স্ন, দারিদ্র। কথা বুঝেছি? এখন এগুলো আপনারা মুখস্থ করবেন, প্রত্যয়গুলো মুখস্থ করবেন। হ্যাঁ, মানুষ, এটাকে একটু বাঙ্গি যদি দেখাইতেন। কৃষ্ণ এখানে এখানে মান, মান যোগ হুঁশ, মান, মান যোগ হুঁশ, মান যোগ হুঁশ। তার বুঝি নাই। উস কিভাবে আসছে স্যার? অনেকটা মুখস্থ নাকি স্যার? হ্যাঁ, এই যে এটা এটা প্রত্যয়ের নিয়মে না, এটা সন্ধির নিয়মে। হ্যাঁ, এটা আমি লিখতেছি। এটা প্রত্যয়ের নিয়মে না। এই যে উ আছে না, রস্যকারটা রস্য উকার হয়ে গেল, রস্যটা কি হয়ে গেল? উকার হয়ে গেল। তাহলে মান, এখানে মান লিখলাম, রস্যকার এখানে কি হয়ে গেল? কার চিহ্ন হয়ে গেল, আর এই মূর্ধন্য স। স্যার যে একটা নিয়ম তো যেটা শিখলাম আর কি, যে ব থাকলে স্ন হবে, এরকম হচ্ছে মানে আর কি কি থাকলে কোনটা হবে? যেমন মনে করেন প্রকৃতি শেষে যদি র থাকে তাহলে সেটা রেফ হবে। যেমন দেখেন এই প্রশ্নটা আহার, করতেছে। যেমন দেখেন আহার যোগ স্ন, আহার যোগ স্ন, প্রকৃতি শেষে র থাকলে তা রেফ হয়ে যায়। যেমন আহা, রটা হয়ে যাবে রেফ, আর এখানে মূর্ধন্য সমূর্ধন্য বাদ যাবে। আর জফলা কি, জফলা কি, জফলার উপরে কি রেফ হয়? এই জফলাটা অন্তস্থ জ হয়ে যাবে। মধুর, দেখেন মধুর যোগ স্ন কি হবে? ম থেকে কি হবে? না, আর রটা হয়ে যাবে এই জফলাটা অন্তস্থ হয়ে যাবে, মাধুর্য। ঠিক আছে? তো এখন করতে গেলে আপনারা নিয়ম নিজেরাই খুঁজে বের করে ফেলবেন, এখন আর মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট দিনে নেক্সট টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
এই যে নদীটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে